আচ্ছা, আহ, সাম্প্রতিক একটা ঘটনা আমরা সবাই জানি, সেটা হচ্ছে নূরজাহান বেগম। ওনার মৃত্যুটা সারা দেশব্যাপী একটা খুবই আলোড়ন সৃষ্টিকারী ঘটনা হিসাবে মানে সবাই জানে। তো এটার কারণটা আসলে কি? এটার পক্ষে বিপক্ষে অনেক তর্ক যুক্তি আছে। কেউ বলছেন যে একটা দীর্ঘ সময় মানে প্রথমে একদম আবেগী জাতি তো আমরা। তো প্রথমে সবাই তার সন্তানদেরকেই দায় দোষ দিয়ে অনেক কথাবার্তা বলেছে। পরের দিকে এসে আমরা অবশ্য একটু ভিন্ন কথাবার্তাও শুনেছি। তো এটা নিয়ে একটু কথা বলবো। আর কথা বলার যুক্তিটা হচ্ছে আহ, আমি সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থী অথবা নৃবিজ্ঞানের শিক্ষক, এই হিসাবে সমাজের যে পরিবর্তনগুলি হয়েছে, হচ্ছে এবং হবে, পাশাপাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক বন্ধনগুলি আসলে কিভাবে সামনের দিকে এগিয়ে যাবে, কি করা যেতে পারে, সেই জায়গা থেকে আমার বোঝাপড়াটা একটু শেয়ার করার জন্যই মূলত এই ভিডিওটা বানানো। আপনারা জানেন, অনেকেই না জানলেও কেউ কেউ হয়তো জানে যে আমরা গত বছর থেকে বয়স্কদেরকে নিয়ে কাজ করার একটা উদ্যোগ নিয়েছিলাম। উদ্যোগ নিয়েছিলাম মানে উদ্যোগটা এখনো আছে, যদিও খুব দৃশ্যমান কোনো কিছু এখনো করতে পারিনি। কিন্তু আমাদের আমাদের চিন্তা ছিল এই যারা বয়স্ক হবেন, যারা ইতিমধ্যে হয়ে গেছে তাদের জন্য হয়তো খুব বেশি কিছু করতে পারছি না এখনই, যেহেতু আমাদের উদ্যোগটা মাত্র যাত্রা শুরু করেছে। কিন্তু যারা বয়স্ক হবেন হবেন মানে যারা প্রি এল্ডারলি আছেন, হয়তো 45, 50, 50+ আছেন, তাদেরকে নিয়ে আমরা আসলে কাজ করতে চাই। তাদেরকে নিয়ে আমরা আসলে আমাদের উদ্যোগটা যে তারা তাদের সুন্দর একটা স্বাভাবিক সুন্দর বয়সকালের জন্য, বয়স্ক সময়ের জন্য কি করতে পারেন। তো সেই উদ্যোগটা যেহেতু আমরা নিয়েছি, এবং সেই ভাবনাটা এখনো আছে, আমাদের বেশ কিছু পরিকল্পনা আছে, সেই উদ্যোগের জায়গা থেকে আসলে এই ভিডিওটা আবার একটু যৌক্তিকভাবে মনে হচ্ছে করাটা খুব জরুরি ছিল। এখন মূল বিষয়ে আসি। উনি যখন মারা গেলেন, তো তখন আসলে এত তর্ক বিতর্ক কেন হলো? উনি একজন একজন মানুষ, কিন্তু আপনারা নিশ্চিতভাবেই জানেন এদেশে উনার মতো অনেক বয়স্ক মানুষ আছেন যারা তার চেয়েও আমার ধারণা আরো বেশি ভালনারেবল কন্ডিশনে আছে। এখন উনার এই যে ছেলে মেয়েরা সবাই মেধাবী, উনি নিজেও অনেক শ্রম মানে অনেক পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে এই জায়গায় নিয়ে গেছেন। যে ছেলেটা বিদেশে চলে গেছে উনিও হয়তো একসময় স্বপ্ন দেখেছেন, আমরা যেমন স্বপ্ন দেখি আমাদের ছেলেমেয়েরা বিদেশে যাবে, বিদেশে পড়াশোনা করতে যাবে, আমরা আবার ঠিক একইভাবে স্বপ্ন দেখি ছেলেটা তো আমার পাশে নেই। তো এই যে পরিবর্তন, মানে আমি কি পরিবর্তনের সঙ্গে অ্যাডজাস্ট করব, নাকি আসলে পরিবর্তনকে আমি পরিবর্তিত অবস্থার পরেও আমি আবার ব্যাকের চিন্তা করব? একটা সময় ছিল যখন ছেলে মেয়ে পড়াশোনা করতো, তো ওদের চাকরি ডাকরির জন্য ছেলে মেয়েকে দূরে চলে যেতে হবে, বাবা মা চাকরি করতে দিত না। ঠিক আছে, তুমি বিকম পাস করছো, বিএ পাস করছো, বিএসসি পাস করছো, তোমার চাকরির জন্য বাইরে যাওয়া লাগবে না, আমার অনেক সম্পদ আছে, এখানেই থাকো। কিন্তু এখন আমরা কি করি আসলে? আমরা সবাই ইনফ্যাক্ট মানে অনেকেই চাই যে ছেলে মেয়ে কাজ করুক, চলে যাক, ঢাকায় যাক, বিদেশে যাক, আমেরিকা যাক, কানাডা যাক, অস্ট্রেলিয়া যাক। যেহেতু এই বৈশ্বিক পরিবর্তিত অবস্থায় বিশ্বায়নের যুগে ছেলে মেয়েরা বিদেশে যাবে, পড়তে যাবে, ঠিক একইভাবে আমরা আবার এটাও চাই যে ছেলে আসার সময় কেন একটা বিদেশি বিয়ে করে নিয়ে আসলো, আমি এটা মেনে নিতে পারছি না। অথবা আমার আমার এই ক্রাইসিস মোমেন্টটাতে ছেলে কেন নাই। এখন এই পরিবর্তনগুলোকে আসলে অ্যাডজাস্ট করতে হবে। আমরা পরিবর্তিত হয়ে যাই, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নিজেকে কিভাবে অ্যাডজাস্ট করব সেটা আমরা জানি না। আর এই যে বয়স্ক মানুষ যারা আছেন তাদের যত্নটা কিন্তু স্বাভাবিক না। এটা 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 আমি বলি খুবই টেকনিক্যাল কাজ। টেকনিক্যাল কাজ মানে এই কাজ স্বাভাবিকভাবে যিনি গাড়ি চালাতে পারে না, তাকে যদি গাড়ি দিয়ে দেওয়া হয়, তিনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করবেন। বয়স্কদের যত্ন, আমি নিশ্চিত আপনারা যারা শুনছেন, আপনাদের বাসায় যদি বয়স্ক কেউ থেকে থাকে, আপনারা অনেকে আমার সঙ্গে একমত হবেন। বয়স্কদের যত্ন নেয়া একটা টেকনিক্যাল কাজ। এটা স্বাভাবিক মানুষজন করতে পারবে না। এটা স্ত্রীও করতে পারবে না, এটা সন্তানও করতে পারবে না। করতে পারার কথাও না। এখন কেন পারবে না? কারণ বয়স্কদের কতগুলি বিশেষ ধরনের শারীরিক বিষয় দাঁড়িয়ে যায়, বিশেষ করে মানসিক বিষয় দাঁড়ায়। যেমন ডিমেনশিয়া, এগুলো আমরা শুনেছি, আলজাইমার, ডিমেনশিয়া, অথবা হ্যালুসিনেশন হয়, নানা রকম মানসিক মানসিক অবস্থা তৈরি হয়। যেমন এই যে নূরজাহান বেগম, ওনার আসলে কি হয়েছিল? আমি অত টেকনিক্যাল লোক না, বাট যতখানি ঘাটাঘাটি করে জেনেছি, এটাকে এক ধরনের মেন্টাল ডিসঅর্ডার বলে। এটা হচ্ছে ব্যক্তি আসলে খুব ভালনারেবল ফিল করে। ভালনারেবল ফিল করে কখন? তার মধ্যে প্রচন্ড রকম এনজাইটি হয়। কখন এনজাইটি হয়? যখন তার ঘরের কেউ কোনো কিছুকে সরিয়ে ফেলে, নষ্ট করে দেয়, অথবা এখান থেকে উনি ওইভাবে অনেক কিছু স্তূপ করে এক জায়গায় থাকতে উনি পছন্দ করেন। উনার বিছানার একদমই বালিশের পাশেই হয়তো ছোট একটা কৌটা আছে, 40 বছর আগের কৌটা, একদম জং ধরে গেছে। আপনার আমার কাছে মনে হচ্ছে এটা ফেলে দেওয়া উচিত, এটার ভাঙ্গারি দোকানও নিবে না,
কিন্তু উনি যদি যখন আপনি এটা টান দিবেন, উনি সঙ্গে সঙ্গে প্রচন্ড রকম রিয়্যাক্ট করবে, কারণ ওনার প্রচন্ড রকম এটার সঙ্গে এক ধরনের আত্মিক বন্ধন আছে। উনি এটাকে সরাতে চান না, উনি ঘরকে গুছাতে চান না, অন্য মানুষকে ঘরে নিতে চান না, অন্য মানুষ ঘরে আসুক উনি পছন্দ করেন না। এখন ছেলে মেয়েরা যখন এই চেষ্টা করবে, তখন যখন উনি পছন্দ করবেন না, তখন ছেলে মেয়েদের সঙ্গে ওনার এক ধরনের বাহাস হবে, তর্ক বিতর্ক হবে, ছেলে মেয়েরা ভয় পায়, আশেপাশের মানুষজন জানবে, তখন ছেলে মেয়েরাও আসলে এক ধরনের ইন্টারফেয়ার করতে কম চান। তাহলে ওনার যত্নকে আমি স্বীকার করছি, অবশ্যই ওনার সন্তানদের দায় আছে, ওনার সন্তানরা যথাযথভাবে খোঁজখবর করেননি, ওনার সন্তানরা ঠিকভাবে চেষ্টাটা করেননি, অবশ্যই তারা দায়ী। আমাদের যে পারিবারিক বন্ধন, আমাদের যে ঐতিহ্য, সেই জায়গায় ওনার সন্তানদের দায় অবশ্যই আছে। কিন্তু ঠিক একইভাবে ওই বিষয়গুলিও আছে। ওনারা আপনাদের ঘরে যদি এরকম বয়স্ক থাকে, আপনারা দেখবেন ওনারা হুট করে ভুলে যান, ওনারা হঠাৎ করে বলেন এটা হয়েছে, আপনার কাছে মনে হবে ইচ্ছা করে উনি বলছেন, কিন্তু ইচ্ছা করে না। ওনার ওনার শারীরিক মানসিক অবস্থাটা ওইরকম অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে। এবং আপনি যে কন্টিনিউ চেষ্টা করছেন ওনাকে যত্ন নিতে, আপনার ওয়াইফ চেষ্টা করছে, আপনার বাচ্চারা চেষ্টা করছে, আপনার বাচ্চা একটা কিছু বললে উনি সঙ্গে সঙ্গে রিয়েক্ট করেন, দেখবেন বাচ্চার সঙ্গে ওনার এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তো এই যে বয়স্ক মানুষের বিশেষ ধরনের যত্ন, এটা ঘরে বসে ঘরে রেখে খুবই কঠিন। এখন তাহলে আপনি কি করবেন? আপনি কি ওনাকে ঘর থেকে বের করে দিবেন? ঘর থেকে বের করে দিলে আবার ধর্মীয় ব্যাপার আছে, সামাজিক ব্যাপার আছে। আবার আপনি যে সকালবেলা অফিসে যাবেন, আপনার জরুরি মিটিং, আপনার প্রমোশনের মিটিং আছে, সকালবেলা আপনার মা হঠাৎ করে দেখলেন শরীর খারাপ করে ফেলেছে, আপনি মিটিং বাদ দিয়ে মাকে দেখলেন, কিন্তু পরের দিন দেখলেন এটা নর্মাল, পরের দিন দেখলেন আবারও একই রকম হচ্ছে। একসময় আপনি চলে যাবেন, একদিন দেখবেন হঠাৎ করে এরকম হয়ে যাবে। এই যে সমন্বয় করা, এই যে আপনার ভূমিকা, আপনি মাত্র পাস করেছেন, বাসায় কেউ নেই, আপনার মা একা আছে, আপনি পাস করে ঢাকায় গিয়েছেন, সদ্য বিবাহ করেছেন, স্ত্রীকে নিয়ে একটা পরিবার শুরু করেছেন, 20, 30, 25 হাজার টাকা বেতন পাচ্ছেন, ঢাকায় মাকে রাখতে পারবেন না, আপনার সেই সামর্থ্য নেই, মাকে কোথায় ফেলে যাবেন? এই যে পরিবর্তিত অবস্থায় সামাজিক কাঠামো, পারিবারিক কাঠামো, সামাজিক বন্ধনগুলি পরিবর্তন হয়েছে, এগুলির সঙ্গে অ্যাডজাস্ট করাটা খুব জরুরি। এবং এই চিন্তাটা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে সামাজিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে এখনই ভাবতে হবে। কেন ভাবতে হবে বলি, দেখেন, আমাদের বয়স্কদের সংখ্যা, মানে আমাদের বয়স্ক মোট জনসংখ্যা এত দ্রুত বাড়তেছে, এত বেশি বাড়তেছে যে এইটা আগামী 15-20 বছরে প্রায় 4 কোটি হয়ে যাবে। 4 কোটি বয়স্ক মানুষ, একবার কল্পনা করা যায়? এই 4 কোটি বয়স্ক মানুষের অবস্থা কি হবে? কারোর কোনো পরিকল্পনা নেই। আমরা বলতেছি এই জন্য, এই যে এত বিশাল সংখ্যার মানুষ, সেই বিশাল সংখ্যার মানুষগুলিকে আসলে কি করব আমরা? কিভাবে তাদেরকে ম্যানেজ করব? পরিবার কিভাবে ম্যানেজ করবে? রাষ্ট্র সমাজ কিভাবে ম্যানেজ করবে? কারোর কোনো পরিকল্পনা নেই। সেজন্য ওই বয়স্ক মানুষটাকে আমি ব্যক্তিগতভাবে আমাদের সংগঠনের জায়গা থেকে ওই ব্যক্তিটাকে আমরা বলতে চাই, যিনি 45, 50 অথবা 50 প্লাসে আছেন। আপনি আজকে ভাবেন, আপনি আজকে মানসিকভাবে প্রস্তুত হন। আপনার 65 বছর, 60 বছর বয়স কোথায় কাটবে, কিভাবে কাটবে? তা না হলে এই পরিবর্তিত অবস্থায় আপনি নিজেকে অ্যাডজাস্ট করতে পারবেন না। আর ছেলে মেয়ের জন্য প্রত্যাশা করবেন, ছেলে মেয়ের নিজেদের কেরিয়ার আপনি একটা দোদুল্যমানায় থাকবে, কারণ আমাদের স্ট্রাকচারটা বদলে গেছে ভাই। আর আরেকটা হতে পারে, এই পরিবর্তনের সঙ্গে আমি অ্যাডজাস্ট করবো না, আমি যাবো না ঢাকায়, আমি ছেলেকে আমেরিকায় পাঠাবো না, অস্ট্রেলিয়া পাঠাবো না, আমি ঘরে আমি আমার যে ছোট দোকান আছে, আমার যে ছোট একটা ব্যবসা আছে, আমার যে কৃষিকাজ আছে, এই আমার এলাকাতে তার একটা জব হবে, এইটুকুতে। এটাও হতে পারে। তা নাহলে পরিবর্তনকে অ্যাডজাস্ট করতে হবে, কারণ এই বিশাল সংখ্যার মানুষকে ম্যানেজ করা, এই বিশাল সংখ্যার মানুষের যত্ন নেওয়া খুব জরুরি বিষয়। এবং এই যত্নটা ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে কারোর কোনো উদ্যোগ নেই। আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন, এই বয়স্কদের যে শারীরিক যত্ন, সেটার একটা স্পেশালাইজেশন আছে, এটাকে বলে জেরিয়াট্রিক স্পেশালিস্ট। বাংলাদেশে আমার জানা মতে খুবই নগণ্য, সম্ভবত বারডেমে একটা ইউনিট আছে, আর কোনো হাসপাতালে জেরিয়াট্রিক ইউনিট নাই। কোনো ডাক্তারকে দেখবেন না জেরিয়াট্রিক স্পেশালিস্ট হতে চায়। সবাই গাইনোকোলজিস্ট, সবাই পেডিয়াট্রিক্স, এটাই হতে চান বেশি। কিন্তু আমার ধারণা আগামী 5-7 বছরের মধ্যেই সবাই জেরিয়াট্রিক স্পেশালিস্ট হতে চাইবেন, কারণ তাদের যত্ন নেওয়া তখন প্রচুর জেরিয়াট্রিক ওই লোকগুলির, মানে এই বয়স্ক পেশেন্ট অনেক বাড়বে। আর যেহেতু ডাক্তারি স্বাস্থ্য সেবার সঙ্গে স্বাস্থ্য ব্যবসার একটা কানেকশন আছে, তো তখন হয়তো ওই লোকজন গাইনোকোলজিস্ট না হয়ে একটা বড় সংখ্যা জেরিয়াট্রিক স্পেশালিস্ট হতে চাইবে। যাই হোক, সবকিছু মিলে আমি শেষে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে উদ্যোগটা আমরা নিয়েছিলাম 2025 সালে, সেই উদ্যোগটা নিয়ে আমরা কাজ করব। আমাদের পরিকল্পনা এখনো আছে, ছোট ছোট করে কাজ করছি, এবং আমরা ভাবছি যে এই বয়স্ক মানুষগুলির সার্বিক যত্নের জন্য আজকেই ওই বয়স্ক মানুষটাকে সবার আগে ভাবতে হবে, তারপর তার পরিবার, তার সমাজ এবং রাষ্ট্রকে ভাবতে হবে।
এবং সেটা নানা পরিকল্পনা হতে পারে, নানা রকম চিন্তা হতে পারে। আমরা আমরা হয়তো ভবিষ্যতে এগুলো নিয়ে একটা ওয়ার্কশপের মতো করব। তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব কি হতে পারে, মানুষজন কি ভাবছেন। আমি নিজেও টুকিটাকি করে একটু রিসার্চের কাজ করছি, ছোট, ছোট প্রজেক্টে কাজ করছি। একটু দেখার জন্য, বোঝার জন্য যে আসলে এই বিষয়গুলিতে কি ধরনের পরিবর্তন আসছে, কি ধরনের অ্যাডজাস্টমেন্ট করা যেতে পারে। আপাতত দীর্ঘ কথা বলার জন্য ধৈর্য ধরে কতক্ষণে শুনেছেন জানি না। আপাতত বিদায় নিচ্ছি। আবারও কোনো এক সময় হয়তো এই বিষয়ে কথা বলার জন্য আসবো। ধন্যবাদ।